তাঁবু, নদী পার হওয়ার উপযোগী হালকা রাবারের নৌকা, দূরবীন, এছাড়া প্রয়োজনীয় অস্ত্র তো আছেই। এখানকার অরণ্যেও আছে সিংহ, বাইসন, চিতা, জিরাফ, হরিণ ছাড়াও আরও নানা ধরনের পশু পাখি। তবে সশস্ত্র মানুষের দলকে জঙ্গলের অতি বড় হিংস্র পশুও যে ভয় পায় তা চলতে চলতেই বুঝতে পারছি। এমনকি জঙ্গলের রাজা সিংহের দলও দূর থেকে আমাদের দিকে তাকিয়ে শুধু দেখল, সামনে এলো না। জঙ্গলের এক জায়গায় এসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা বিশাল বড় অজগর সাপ একটা হরিণ শিশুকে পেট পর্যন্ত আস্ত গিলে নিথর হয়ে পড়ে গেছে। আমাদের মধ্যে রঙ্গলাল তলাপাত্র দৃশ্যটা দেখে চেঁচিয়ে উঠলেন, ভাইজোব, এটা কি বাচ্চা অ্যানাকোন্ডা নাকি লুয়ামি সর্দার? না রঙ্গলাল বাবু, এটা একটা পাইথন, আপনারা যাকে বলেন অজগর। ওরে বাবা, এমন দৃশ্য কোনোদিনও দেখিনি। কি করে দেখবেন মশাই? আফ্রিকার মতো এমন অসংরক্ষিত অরণ্যে আগে কখনো ঢুকেছিলেন নাকি? হ্যাঁ, সে ঠিক কথা। এসব জঙ্গলে এসব খুব সাধারণ দৃশ্য। ওই অজগর হরিণটাকে আজ সারা দিন ধরে একটু একটু করে গিলে খাবে, তারপরও পুরোটা হজম না হওয়া পর্যন্ত এখানে এভাবেই পড়ে থাকবে। এক জায়গায় চোখে পড়ল একটা মৃত হরিণের দখল নিয়ে একদল হায়না আর শকুনের লড়াই। অমন ডেঞ্জারাস চেহারার শকুন আগে দেখেছি বলে মনে হয় না। বিরাট দেহ, লম্বা গলা বাড়িয়ে হায়নাদের মোকাবিলা করছে ওরা। হায়নারাও ছাড়বার পাত্র, চলছে ভীষণ হানাহানি। হে ভগবান, কি বিচিত্র এই অরণ্য! বলতে বলতে আবার রঙ্গলাল তলাপাত্র জোরে নিঃশ্বাস ফেলতে লাগলেন। কিন্তু এদিকে দেখতে দেখতে দিনের আলো নিভে এসেছে। এইসব জঙ্গলে রাতের বেলা পথ হাঁটার কথা ভাবাই যায়। সুতরাং মেঘনাদের নির্দেশ মতো তাঁবু ফেলার জন্য জায়গা খোঁজা শুরু হল। দেখে শুনে একটা ভালো জায়গা পাওয়া যায়। কাছেই ঝর্ণা, পানীয় জলের অভাব হবে। আশেপাশে ছোটখাটো পাহাড়ি ঢিবি থাকলেও এই জায়গাটা বেশ সমতল। মেঘনাদের কথায় এখানেই তাঁবু ফেলা হয়। পাশাপাশি 3টি তাঁবু। বড় তাঁবুটা আমাদের 6 জনের জন্য, আর বাকি 2টো তাঁবু আমাদের সঙ্গী 10 জন আশকারি বন্দুকবাজ আর কুলিদের জন্য। কুলিরা কাঠকুটো জেলে রান্নার ব্যবস্থা করল। আশকারি রক্ষীরা চলার পথে গোটা কয়েক বনমোরগ আর একটা হরিণ শিকার করে এনেছিল। সেই মাংস ঝলসেই দিব্যি রাতের খাবারের ব্যবস্থা হল। কিন্তু সেই রাতে ঘটে গেল এমন একটা ঘটনা যা আগে থেকে আমরা কেউই ভাবতে পারি। তখন কত রাত কে জানে। ঘুমটা হঠাৎ ভেঙে, তাঁবু অন্ধকার। শোবার সময় মেঘনাথ যে মোমবাতিটা জ্বালিয়ে রেখেছিল সেটা নিভে গেছে। জেনে ভালো, মনে হলো তাঁবুর মধ্যে কে যেন ঢুকেছে, হেঁটে বেড়াচ্ছে। কোনো জন্তু কি? একটা কোনো গন্ধ, সেই জন্তুর গায়ে কি? কিন্তু জন্তু ঢুকলোই বা কি করে? তাঁবুর বাইরে আশকারি বন্দুকবাজদের পালা করে পাহারায় থাকার কথা। বুনো গন্ধটা কেমন যেন ঝিমঝিমে, শরীরটাকে অবশ করে দিচ্ছে। উঠে বসতে চেষ্টা করলাম, চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। ধীরে ধীরে চেতনা হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, ভোরের আলো ছড়িয়ে পড়েছে। তাঁবুর দরজা খোলা। তাঁবুর মধ্যে সবকিছু লণ্ডভণ্ড। এখনো যে যার বিছানায় শুয়ে আছে, কিন্তু মেঘনাথকে দেখলাম না। মেঘনাথ কই? বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। হাঁক ডাক করে সকলের ঘুম ভাঙালাম। ওদের সকলের অভিজ্ঞতাও আমারই মতো। রাতে ঘুম ভেঙে বুনো গন্ধ পেয়েছে, তারপর আর কিছু মনে নেই। ব্যাপারটা আমি বুঝেছি অর্ণববাবু। কি বুঝেছ সর্দার? গত রাতে কেউ আমাদের এই তাঁবুতে এসে ঢুকেছিল। সেই ওই জংলি পাতার গন্ধ ছড়িয়ে আমাদের অজ্ঞান করে তাঁবু তছনছ করে গেছে। জংলি পাতার গন্ধ? ইউ মিন লাইক ক্লোরোফর্ম? না রঙ্গবাবু, এ পাতা আমাদের এখানকার জঙ্গলে পাওয়া যায়। এখানকার লোকেরা চিবিয়ে নেশা করে। এর গন্ধ মানুষকে ঘুম পাড়িয়ে দেয়, অজ্ঞান করেও দিতে পারে। কিন্তু কিন্তু মেঘনাথ কোথায় গেল? যে এসেছিল সে কি মেঘনাথকে ঘুম পাড়িয়ে তুলে নিয়ে গেছে? না, অত ক্ষমতা তার হয়নি।
তবে যে কাজে সে এসেছিল এটা হাসিল করেই সে সরে পড়েছে। বলতে বলতে তাঁবুতে এসে ঢুকলো মেঘনাথ। আমরা সবাই প্রশ্নবাণ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। তা কে সে? কি কাজ হাসিল করেছে? কোথায় সরে পড়লো? আপনি কি তাকে দেখতে পেয়েছেন? মেঘনাথ ধীরে সুস্থে তাঁবুর ভেতর একটা প্যাকিং বাক্সের উপর বসে বলল, সেই ব্যক্তিটি আরো কিছু চেলা জুটিয়ে এই তাঁবুতে ঢুকেছিল। তারপর তল্লাশি করে আমাদের হেফাজত থেকে সম্রাট লেনেনার গুপ্ত ভাণ্ডারে পৌঁছানোর ম্যাপটা নিয়ে চলে গেছে। কি সর্বনাশ! কে কে সে? কে? সে আর কেউ নয়, সে ওডঙ্গ, যাকে নাটুলা আমাদের দলে এনেছিল। কাবাগো পাহাড়ের গুপ্ত গুহানগরীর একজন বিদ্রোহীর পরিচয় দিয়ে। নাটুলা নির্বিকার চিত্তে এক জায়গায় বসেই রইল। নিজের নাম শোনার পরেও ওর মধ্যে কোনো হেলদোল দেখা গেল। কিন্তু ওডঙ্গ এখানে এলো কি করে? ওকে তো আমরা উজিজিতে দল থেকে বাদ দিয়ে এসেছি। তার মানে সারাক্ষণ ও আমাদের ফলো করেছে? হাউ নটোরিয়াস! তার মানে ওর সম্পর্কে যা ভেবেছিলাম তা ঠিক। কোনো উদ্দেশ্য নিয়েই ও প্রথম থেকে দলে এসেছিল। হয়তো হয়তো নাটুরাও বুঝতে পারেনি। এবার আমার মনে হলো নাটুলা কথাটা শুনে খুশি। সে তাদের ভাষায় লুয়ামি সর্দারকে কি যেন বলল। লুয়ামি সর্দার শুধু ঘাড় নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, মেঘনাথ, তুই কি তাকে নিজের চোখে দেখেছিস? অর্ণব, তোদের মতো আমাকেও সে গতরাতে জঙ্গলি পাতার গন্ধে ঘুম পাড়িয়ে দিয়েছিল, কিন্তু সবার আগে আমারই ঘুম ভাঙল। তাঁবুর অবস্থা দেখে দৌড়ে তাঁবুর বাইরে যাই। সেইখানেই নরম মাটির উপর দেখতে পাই ওডঙ্গর পায়ের ছাপ। তবে শুধু ওর নয়, ওর সঙ্গে আরো অন্তত 4 জন ওই দূরের পাহাড়ের দিকেই গেছে। কিন্তু ওডঙ্গর পায়ের ছাপ আপনি চিনলেন কি করে মেঘনাথ বাবু? আপনি তো তাকে নিজের চোখে দেখেননি। না রাহুল, আমি তাকে নিজের চোখে না দেখলেও গোড়া থেকেই লক্ষ্য করেছি ওর বাঁ পায়ের কোড়ে আঙুলটা কাটা। তার তাঁবুর বাইরে যে পায়ের ছাপগুলো দেখেছি তার মধ্যেও একটি বাঁ পায়ের কোড়ে আঙুল নেই। সাব্বাস রহস্যবেদী মেঘনাথ ভরদ্বাজ, যোগ যোগ দিও। মেঘনাথ বাবু, আপনার অনুমানটাই ঠিক। আমি এইমাত্র অন্য দুটো তাঁবু ঘুরে দেখে আসলাম। 10 জন আশকারী বন্দুকবাজের মধ্যে 4 জন বেপাত্তা। মানে ওরাও গত রাতে ওডঙ্গর সঙ্গে ছিল। কি ভাগ্যি, ওরা শুধু ম্যাপটা চুরি করে নিয়ে গেছে, আমাদের ঘুমন্ত অবস্থায় খুন করেনি। কথাটা ভাবতেই আমার বুকটা কেঁপে উঠল। বিপদ এখন যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিপদ সেই পুরনো ম্যাপটা খোয়া গেছে। এখন কোন পথে আমরা যাব সেই সম্রাট লেনান আর জখের ধনের খোঁজে? সকলের মধ্যে আমার এই হতাশার কথাটা বলতে রঙ্গলাল তলাপত্র বললেন, মা ভাই অর্ণব বাবু, গাইড বই আমার কাছেই আছে, তার বর্ণনা ধরেই আমরা এগোবো। গাইড বই মানে? ইয়েস, দ্য গ্রেট হেমেন্দ্র কুমার রায়ের আবার চকের ধন। বইটা তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই বইতে গুপ্ত সেই নগরী পৌঁছবার হদিশ আছে কি মেঘনাথ বাবু? আমিও জানি, ওই পথের হদিশ আমারও জানা আছে। আর ম্যাপের নির্দেশিত পথ ছাড়াও আমি আমার বাবা গাটুলা সর্দারের কাছে একটা গুপ্ত পথের সন্ধানও জেনেছি। গুপ্ত পথ? রে, তাহলে তো ভালোই হয়, কারণ ওই ওডঙ্গ মারফত গুপ্ত নগরীর সেই রানীমাতার কাছে নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের খবর পৌঁছে যাবে, আর সে ডবল সুরক্ষার ব্যবস্থা করবে। আমি অবশ্য একটা অন্য পরিকল্পনার কথা ভাবছি, কিন্তু সে ব্যাপারে আলোচনাটা করব দুপুরের খাওয়া দাওয়ার পর। বলতে বলতে উঠে দাঁড়ালো মেঘ। তাঁবুর বাইরে তখন ফুটফুটে দিনের আলো। নতুন রণকৌশল। সেদিন দুপুরের খাওয়া দাওয়া সেরে তাঁবুতে বসে আমরা কজন মেঘনাথের আগামী পরিকল্পনার কথা শুনছি। মেঘনাথ বলছিল, ওরা যেমন ওদের রণকৌশল পাল্টেছে, আমাদেরকেও পাল্টাতে হবে। যুদ্ধ করে আমরা আমাদের কাজ হাসিল করতে পারব। তবে আপনি কি করতে চান মেঘনাথ বাবু? আমি প্রায় নিঃশব্দে অলক্ষ্যে ঢুকে পড়তে চাই কাবাগো পাহাড়ি গুহায়, সেই গুপ্ত রত্ন ভাণ্ডার।
এও কি সম্ভব মেঘনাথ বাবু? ওরা সর্বক্ষণ আমাদের উপর নজর রাখার জন্য চর ছড়িয়ে রেখেছে। সে তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি গত রাতে। আরও যে কত চর আশেপাশে ছড়িয়ে আছে এখনো তা জানি না। তাহলে বুঝতেই তো পারছো না টুলা, ওরা কিন্তু সেই 70 বছর আগের মানিকবাবুদের যখের ধন সময়কার মতো আর নেই। আমাদের উপস্থিতি টের পেলেও দামামা বাজিয়ে আক্রমণ করতে আসছে না। আমার ক্রমেই ধারণা হচ্ছে ওদের বর্তমান কর্ত্রী একজন আধুনিক শিক্ষিতা রণবিশারদ নারী। তার বুদ্ধি কৌশল অনেক আধুনিক। বলিস কি মেঘনাথ, এই গভীর জঙ্গলে যখের গুহায়? হ্যাঁ, এখনো পৃথিবীর আনাচে কানাচে কত রহস্য লুকিয়ে আছে, তার সব হদিশ কি আর আমরা রাখি? সব থেকে বড় কথা কি জানিস, শত্রুকে আমরা দেখতে পাচ্ছি, অথচ সেই শত্রু সর্বক্ষণ আমাদের দেখতে পাচ্ছি। এমন শত্রুর সাথে লড়াই করাটা বড়ই মারাত্মক। কিন্তু মেঘনাথ বাবু, আপনার স্ট্র্যাটেজিটা কি তো এখনো বললেন না? আমি আজ রাতেই আমাদের সমস্ত আজগারি বন্দুকবাজার কুলিদের ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবেন মানে? কেন? নাটুলা, আমি তো আগেই বলেছি আমরা সরাসরি ওদের সাথে পেরে উঠব। তাহলে আর এইসব বন্দুকবাজির কি দরকার বলতো? আর আমরা নিজেরাও তো বন্দুক ছুটতে পারি, মালপত্রও আমরা নিজেরাই বইব। সাবাস সাবাস মেঘনাথ বাবু, আপনার বুদ্ধি আর সাহসের তুলনা নেই। তাছাড়া দলের মধ্যে 4 জন বিশ্বাসঘাতককে আমরা পেয়েছি, আরো কতজন লুকিয়ে আছে কে জানে। তারাই আমাদের খবর পাঠাতে থাকবে। কিন্তু কাকা, তুমি তো ওদের উজিজিতে দলে নিয়েছো, ওদের উপর তোমার বিশ্বাস নেই? বিশ্বাস আমি আর কাউকে করতে পারছি না নাটুলা। লুয়ামি সর্দারের কথাটা আমার কাছে খুবই অর্থপূর্ণ মনে। সর্দার এখনো বলে চলছে, এখানে দিনের আলো যখন নিভে আসে বন্ধু ও শত্রু হয়ে যেতে পারে। তাছাড়া ওদের তো আমি জনে জনে পরীক্ষা করে আনিনি। ঠিকই বলেছ লুয়ামি সর্দার, সেই কারণেও আমি ওদের ফেরত পাঠাতে চাই। আর নাটুলা, তোমাকেই ওদের ফিরিয়ে নিয়ে যেতে হবে উজিজিতে, যেন মাঝপথে ওরা কেউ আবার কাবাগো পাহাড়ের পথ না ধরে, সেটা তোমাকেই দেখতে হবে। আমিও ফিরে যাব? নাটুলা অবাক হয়। সে যেন ভাবতেই পারছে না যা শুনলো তা সত্যি কি না। হ্যাঁ নাটুলা, যাদের আমরা ছেড়ে দিচ্ছি তাদের উপর নজর রাখার দায়িত্বটা তোমাকেই দিলাম। নাটুলা তবু ইতস্তত করে, কি যেন বলতে চায়। এই, তোর ভাবনা কি রে? কাবাগো পাহাড়ে না গিয়েও আমরা যদি যখের ধন উদ্ধার করতে পারি, তার ভাগ তুই পেয়ে যাবি। তোকে আমি কথা দিলাম। এবার যেন নাটুলা কিছুটা নিশ্চিন্ত হল। বলল, তা মানে কখন যেতে হবে? আজ রাতেই রীতিমতো মশাল জ্বালিয়ে হল্লা করতে করতে ফিরে যাবে আমাদের দলের লোকেরা সোজা উজিজিতে। কিন্তু তার আগে তাদের সব পাওনা গন্ডাও মিটিয়ে দিতে হবে। আবার যখের ধনে এই টেকনিকই ব্যবহার করা হয়েছিল মেঘনাথ। সেখানেও একটা পর্যায়ে সঙ্গে রাশকারী যোদ্ধাদের বিমলবাবু কুমারবাবুরা ফিরিয়ে দিয়েছিলেন, যাতে কাবাগো পাহাড়ে রত্নগুহার প্রহরীরা মনে করে অভিযাত্রী দল ফিরে গেছে। অলোক, কখনো কখনো এইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আর আমাদেরও তো কখনো কখনো অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে হয়, তাই না? সেদিন রাত্রেই আমাদের দলের আশকারী বন্দুকবাজ আর ভারবাহী জঙ্গলিরা রীতিমতো হাঁক ডাক করতে করতে মশালের আগুন জেলে ফিরতি পথে পা বাড়াল। তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে গেল নাটুলা। ওরা যখন অনেকটা চলে গেছে, আমি মেঘনাথকে জিজ্ঞেস করলাম, আরে নাটুলাকে তুই ইচ্ছে করে দল থেকে সরিয়ে দিলি, তাই না? মেঘনাথ চাপা হেসে পাশে দাঁড়িয়ে থাকা লুয়ামি সর্দারের দিকে তাকিয়ে বলল, সর্দার, আমার বন্ধুর এই কৌতূহলটা তুমিই মিটিয়ে দাও বরং। হ্যাঁ মেঘনাথ বাবু, শুনুন, অর্ণব বাবু আমার এই ভাইপোটির উপর আমার কোনোদিনই বিশ্বাস নেই। ছোটবেলা থেকেই দেখছি ও ভীষণ লোভী স্বভাবে। ওর এই স্বভাবের জন্যে ওর বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর বহুদিন ওর খবর পাইনি।
এরপর মাস 2 আগে হঠাৎ উজিজিতে এসে আমার সঙ্গে দেখা করল। বলল, জেঠু, কাবাগো পাহাড়ের গুপ্ত গুহানগরীর চোখের ধন উদ্ধারের জন্য একদল শিগগির আসছে, তোমায় তাদের সাহায্য করতে হবে, তাহলে আমরাও অনেক ধনসম্পদ ভাগ পাবো। শুনে আমি জিজ্ঞেস করেছিলাম তারা কারা, এমন বুকের পাটা কাদের। তখনও বাবু মশাই আপনাদের কথা বলল। সব শুনে আমি বললাম, যদি সে দলে মানিকবাবুর নাতি থাকে তবে আমায় তাদের সাহায্য করতেই হবে, কারণ আমি আমার বাবা গাটুলা সর্দারকে কথা দিয়েছিলাম। বাবু মশাই, আপনাদের দলে চান কবুল করে চলেছি আমার বাবার মৃত্যুর সময়ে দেওয়া কথা রাখতে। আর আমার ভাইপো নাটুলা এই দলে ভিড়েছিল সম্পদের লোভে। আমার মনে হয়েছে এমন লোভী মানুষের সঙ্গী হলে যে কোনো সময় বিপদ হতে পারে, তাই আমি মেঘনাথ বাবুকে বলছিলাম নাটুলাকে দল থেকে বাদ দিতে। লুয়ামি সর্দার, তুমি সিংহদমন গাটুলা সর্দারের যথার্থ উত্তরসূরি। তবে আমরা দুই বন্ধুও কোনো সম্পদ লুটের নেশায় এই যাত্রায় বেরোই। অ্যাডভেঞ্চার আমাদের নেশা, তাই এমন একটা সুযোগ লাভ করে রক্তে আমাদের মাদুল বেজে উঠেছে। হঠাৎ পেছন থেকে একটা অভিযোগী কণ্ঠস্বর ভেসে, আমার কথাটা বাদ দিলেন মেঘনাথ বাবু, আমি এর তীব্র প্রতিবাদ করছি। সরি, তবে আপনাকে আমি বন্ধু ভাবি না মিস্টার তলাপাত্র, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা। আই ডু অ্যাডমিট। পরদিন সকালে যাত্রা শুরুর আগেই ঘটল এক অঘটন, আর সেই অঘটনের নায়ক কলকাতা পুলিশের দুঁদে ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র। সেদিন রাতটা আমাদের কেটেছিল একটি পাহাড়ের উপর ঘন গাছপালার জঙ্গলে, কোনো রকমে একটা অস্থায়ী বাসস্থান বসে। কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে চোখে পড়ল রঙ্গলাল তলাপাত্র নেই,
গত রাতে অবশ্য আমরা সবাই একসঙ্গে ঘুমোইনি, অন্তত 2 ঘন্টা করে জেগে পাহারা দিয়েছি। সেই হিসেবে রঙ্গদার ডিউটির সময় ছিল ভোর রাত। কিন্তু এই ভোরবেলা আমাদের আস্তানা ছেড়ে ভদ্রলোক গেলেন কোথায়? ভদ্রলোক আর যাই হোক, স্বভাবে এমন কিছু ডেয়ার ডেভিল নন যে একা একাই কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাবেন অথবা এই জঙ্গলে মর্নিং ওয়াকে বেরোবেন। তাহলে কি কোনো বিপদ ঘটে? কেউ কি ওকে তুলে নিয়ে গেছে? কিন্তু কি? শত্রুপক্ষের কোনো অনুসরণকারী কি? যেমন কদিন আগে ওডঙ্গ এসে ঢুকেছিল আমাদের তাঁবুতে। কিন্তু কোনো রকম ঘুমের ওষুধ না ছড়িয়ে নিঃশব্দে রঙ্গলাল তলা পাত্রের মতো একজন ভুঁড়িদার মানুষকে তুলে নিয়ে যাওয়া কি সম্ভব? কোনো হিংস্র জন্তুর পক্ষেও সম্ভব। ইতিমধ্যে অন্যদেরও ঘুম ভেঙেছে। ব্যাপারটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। না, আর অপেক্ষা করা যায় না, দেখতেই হচ্ছে। বলে বন্দুকটা হাতে নিয়ে বেরুবার উপক্রম করতেই দূর থেকে একটা বন্দুকের গুলির শব্দ ভেসে এলো। সেই শব্দ মুহূর্তে সারা পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হলো। আশপাশের গাছগুলোতে যত বাঁদরের পাল আর পাখি ছিল একসঙ্গে চেঁচামেচি শুরু করে দিল। আমাদের উদ্বেগ চরমে পৌঁছল। হায় হায়, সর্বনাশ! এখানে গুলি ছুড়ল কে? তবে কি কাবাগো পাহাড়ের রক্ষীরা আমাদের সন্ধান পেয়ে গেছে? মেঘনাদ কি একটা বলতে চাচ্ছিল, তার আগেই দূর থেকে একটা আর্ত চিৎকার শোনা গেল। মেঘনাদ বাবু, বাঁচান, আমায় বাঁচান! অর্ণব, সর্দার, রাহুল বাবু, চলুন কুইক! আমরা সবাই বন্দুক নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে ছুটলাম, কিন্তু খুব বেশি দূর যেতে হলো না। একটু এগোতেই দৃশ্যটা চোখে পড়ল। দৃশ্যটা অদ্ভুত এবং ভয়ঙ্কর। একটা বড় ঝাঁকড়া গাছের নিচের ডালে বন্দুক কুঁচিয়ে বসে রয়েছেন মিস্টার রঙ্গলাল তলাপাত, আর তার একটু পরে একটা ডালে গুঁড়ি মেরে আক্রমণের ভঙ্গি করছে একটা চিতাবাঘ। দেখে মনে হলো রঙ্গদার 3টে গুলি ফসকেছে, কিন্তু তবু বন্দুকের গুলির শব্দে নার্ভাস চিতাবাঘটা সরাসরি আক্রমণ করার সাহস পাচ্ছে না। উঁচু ডালে বসেই দাঁত খিঁচিয়ে গড়গড় শব্দ করছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। খবরদার, কেউ গুলি ছুটবেন না, ওটাকে অন্যভাবে তাড়াতে হবে। বলতে বলতে একটা বড় পাথর চিতাটার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল মেঘনাদ। মক্ষম লক্ষ্য ভেদ। দেখা দেখি লুয়ামি সর্দারও পাথর ছুঁড়। চিতাটা এবার এতগুলো লোকের আক্রমণ সহ্য করতে না পেরে গাছ থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালাল। রঙ্গলাল তলাপাত্র হাঁপাতে হাঁপাতে গাছ থেকে নেমে এলেন। মেঘনাদ জিজ্ঞেস করল, কি ব্যাপার মিস্টার তলাপাত্র? এত ভোরে গাছে ওঠে কি করছিলেন? ইয়ে পেয়েছিল, হ্যাঁ, মানে ওই ভোরের প্রাত্যহিক কর্মটা আর কি। তখনও পুরোপুরি ভোর হয়নি। ভাবলাম এ সময় দরকারি কাজটা গাছের উপর উঠে করাটাই নিরাপদ হবে, কিন্তু খেয়াল করিনি ওপরের ডালেই একটা চিতা ঘুমোচ্ছিল। আমি কাজ ছেড়ে নামতে যাচ্ছি, চিতাটার ঘুম ভেঙে গেল। তারপর বুঝতেই পারছেন। তার বুঝছি না, আপনি 3-3টে গুলি ছুঁড়লেন, কিন্তু একটাও চিতাবাঘের গায়ে লাগলো। একটু চিমটি কাটার লোভ সামলাতে পারলাম। অর্ণববাবু, এই অবস্থায় কি হাতের লোক স্থির থাকতে পারে? তবে গুলির আওয়াজ শুনে ভাগ্যিস আপনারা এসে পড়েছেন, গুলিগুলো ওয়েস্ট হলো না। কিন্তু আপনার গুলির আওয়াজটা সর্বনাশ ঘটিয়ে দিয়েছে বাবু মশাই। তার মানে ঠিক বুঝলাম না সর্দার। ওই শুনুন। আমরা কান পাতলাম। দূরে ঢাক বাজছে, জঙ্গলি ঢাক, একসঙ্গে অনেকগুলো, একটা বাজার পর আর একটা। ওই ঢাকের শব্দের অর্থ বুঝতে পারছেন? না, কি অর্থ সর্দার? ওই ঢাকের শব্দে খবর পাঠানো হচ্ছে আমাদের অবস্থান জানিয়ে। ঢাকের শব্দে উত্তর আসছে কাবাগো পাহাড় থেকে। কি উত্তর লুয়ামি সর্দার? ঢাক বলছে, শত্রুদের নিকেশ করো, তৈরি হও। ওই ওই দেখুন দেখুন, বেরিয়ে পড়েছে দেখুন। দেখলাম, হ্যাঁ, দূরে কাবাগো পাহাড়ের উপর থেকে নেমে আসছে পিলপিল করে মানুষের শাড়ি। দূরবীনটা চোখে সেট করে দেখা গেল ওরা সব সশস্ত্র জঙ্গলি সেনা, পরনে সামরিক উর্দি, হাতে বন্দুক।
ওরা আসছে পায়ে পা মিলিয়ে। কয়েকজনের গলায় ঝুলছে সামরিক জয় ঢাক। সম্মিলিত মার্চের তালে তালে তারা ঢাকের আওয়াজ তুলছে। মেঘনাদবাবু, ওরা কাবাগো পাহাড় থেকে নেমে এদিকেই আসছে। একটা তীর সজোরে এসে বিদ্ধ হলো আমাদের পাশের গাছটার কাণ্ডে। ওরে বাবা, মেঘনাথ বাবু, ওদের লোক ওই পাহাড়ে উঠে এসেছে। আর এক মুহূর্ত এখানে নয়, আমাদের এখান থেকে পালাতে হবে, জলদি। কিন্তু কোথায় পালাবো সর্দার? মৃত্যু তো চতুর্দিকে। সেটা এখন ভাবার সময় নেই। ওরা আমাদের এই জায়গাটার খোঁজ পেয়ে গেছে। আমাদের এখন এই জায়গা থেকে পালাতে হবে। অন্য কোথাও লুকোতে হবে আমাদের। হ্যাঁ, এক্ষুনি চলো সবাই, কুইক। আপাতত ওদের দৃষ্টিসীমার বাইরে যেতে হবে আমাদের, তারপর আবার নতুন করে ভাবতে হবে। চলো। ওদিকে জঙ্গলি ঢাক বেজেই চলেছে। পায়ে পা মিলিয়ে একদল জঙ্গলি সেনা এগিয়ে আসছে ক্রমেই কাছে, আরো কাছে। কিন্তু কোন দিকে যাব আমরা? চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়। ওই কাবাগো পাহাড়টায় চোখ রেখে আমাদের জঙ্গলের পূর্ব দিক বরাবর ছুটতে হবে। ওদিকে অনেক পাহাড়ি গুহা আছে, তার মধ্যে একটাতে ঢুকে আজকে রাতটা লুকোতে হবে। এর মধ্যে ওরা আমাদের খোঁজে না পেয়ে ফিরে গেলে। লুয়ামি সর্দারের সব কথা শোনার আর সময়। ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম আমরা। কোথায় ছুটে চলেছি জানি না, শুধু জানি শত্রুদের দৃষ্টিসীমার বাইরে গিয়ে আপাতত আমাদের লুকোতে হবে। ওদের মধ্যে কেউ যে কাছাকাছি চলে এসেছে সে প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে। আমাদের যেন তাড়া করেছে সেই ভয়ঙ্কর জঙ্গলি ঢাকের শব্দ। সাবধান বাবু মশাইরা, সাবধান, সামনে বিপদ, সাবধান। বলতে বলতে হঠাৎ যেন লুয়ামি সরকার চিৎকার করে আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আর আমরাও কোনো কিছু বোঝার আগেই সবাই একসঙ্গে হুড়মুড় করে ও নতলে তলিয়ে গেলাম। এ কোথায় এসে পড়লাম? চারিদিকে অন্ধকার, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? হেঁকে বললাম, মেঘনাদ, রঙ্গদা, সর্দার। মেঘনাদ আমার পাশ থেকেই সাড়া দিল। তোর পাশেই আছি ব্রাদার, ভয় নেই। মনে হচ্ছে আমরা কোনো গর্তের মধ্যে পড়ে গেছি, বুঝলি? গর্ত নয় বাবু, মনে হচ্ছে আমরা একটা সুড়ঙ্গের মুখে এসে পড়েছি। হয়তো এটাই সেই ভূত সুড়ঙ্গ যার কথা বাবার মুখে শুনেছিলাম। ভূত সুড়ঙ্গ? হ্যাঁ রাহুল বাবু, বাবার মুখে শুনেছিলাম এই ভূত সুড়ঙ্গ একটা গুপ্ত পথ যা সরাসরি কাবাগো পাহাড়ে জখের ধনের গুহানগরের নিকটবর্তী ভূতের বন পর্যন্ত চলে গেছে। আমরা অজান্তেই হয়তো সেই সুড়ঙ্গের মধ্যে এসে পড়েছি। এই ভূতের বন ব্যাপারটা কি? কোনোদিন তো সেখানে যাইনি, তবে শুনেছি জঙ্গলিরাও নাকি সেখানে যেতে ভয় পায়। ওরে বাবা, শেষ পর্যন্ত ভূতের রাজ্যে আমাদের যেতে হবে? রঙ্গবাবু, আপনারা তো ভূতের রাজ্যেই অভিযানে চলেছেন। যখেরাও তো ভূত, এখন ভয় পেলে চলবে কেন? না না, ভয় পাবো কেন? ভূত আমার পুত, শাকচুন্নি, ঝি, বুকে আছে রাম লক্ষণ। ভয়টা আমার কি? হ্যাঁ, না না, ভয় টয় আমি পাই না। ইতিমধ্যে চোখে অন্ধকার অনেকটা সয়ে এসেছে। মেঘনাদ তার হাত থেকে ছিটকে পড়া টর্চটা খুঁজে পেয়েছে। সেই আলোতেই দেখা গেল আমরা একটা বিরাট গর্তের মধ্যে পড়ে আছি। এখান থেকে একটা সুড়ঙ্গ পথ চলে গেছে সামনের দিকে। কোথায় কে জানে? হয়তো লুয়ামি সর্দার যা বলল এটা সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথ আমাদের পৌঁছে দেবে ভূত বনে। সেখানে পৌঁছতে পারলেই আমরা কাবাগো পাহাড়ের গুহানগরীতে পৌঁছতে পারব, যেখানে যুগ যুগ ধরে রক্ষিত আছে প্রাচীন সম্রাট লেনানার জখের অতুল ধনভাণ্ডার। চলো সবাই, আর দেরি করে লাভ নেই। বলতে বলতে মেঘনাদ তার টর্চ ফোকাস করল। সুড়ঙ্গ পথ আলোকিত হল।
সামনের পথ সংকীর্ণ, এবড়ো খেবড়ো, পাশাপাশি হাঁটা যায় না। একটা ব্যাপার লক্ষ্য করেছেন বিজ্ঞানবাবু?